মারিয়ার স্পর্শে মেজাজ খারাপ হয়ে যায় তুষারের। তৎক্ষণাৎ ওর হাত জোড়ে ঝামটা মেরে ফেলে দেয়। রেগে গিয়ে বলে, এই তুই কোন সাহসে গায়ে হাত দিলি? এসব বিরক্ত লাগে আমার, জানিস না? রুম থেকে বেরিয়ে যাবি এই মুহূর্তে। একটু আগে ভালোভাবে বললাম, তা কানে গেল না তাই না? থাপ্পড় দিয়ে কান গরম করে দিব, মনে রাখিস। যা বলছি, তোরা কোথায় যাবি যা। আমাকে চেতাতে আসিস কেন? আচ্ছা, আমাকে চেতাতে আসিস কেন? আমি না গেলে কেউ মন খারাপ করবে? কথাগুলো বলেই 1 সেকেন্ডও দেরি করলো না তুষার। হনহন করে ছাদের উদ্দেশ্যে চলে গেল। ইচ্ছে করেই তুষির উপর উঠা সব রাগ মারিয়ার কাছে ঢালল। মারিয়া কখনো ভাবেনি তুষার এইরকম ব্যবহার করবে। আচমকাই কান্না করে দিল সে। দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। সুমনা বেগম চমকালেন। তার শান্তশিষ্ট মেয়েটা কি হলো এখন? এই না ভালো ছিল? নূরজাহান সহ সবাই বেশ অবাকই হলো। খুব অল্প কিছুতে কোনোদিন মারিয়া কাঁদে না, খুবই শক্ত মনের সে। সুমনা বেগম আদর করে জিজ্ঞেস করলেন। তার মা তুষারের কথা বলায় আরো কান্নার বাঁধ ভেঙে গেল। অস্পষ্ট স্বরে বলে, তুষার ভাই আমাকে বকেছে মা, এখানে আমি থাকবো না, বাড়ি যাব। তোমরা কোথায় যাবে যাও। এই বলেই এক দৌড়ে রুমে চলে গেল। তুষিও রুমের এক চিপায় চুপচাপ দাঁড়িয়ে আছে। জঙ্গলি ভূত দেখি দিন দিন সবাইকে জ্বালিয়ে মারছে। শেষে দাঁড়িয়ে থাকতে না পেরে হাজারটা গালি দিতে দিতে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে পৌঁছেই দেখতে পেল কার সাথে যেন খুব হেসে হেসে কথা বলছে সে। তুষি মুখ বাঁকা করে উচ্চস্বরে প্রশ্ন করে, তোমার বউয়ের জন্য কেনা চুড়িগুলো ভেঙেছি বলে আমার রাগ কেন মারিহা আপুর উপর ঝাড়লে? হ্যাঁ, কাল থেকে কথা বলিনি, বেশ করেছি। কখনো বলবো না বন মানুষ। এতই যখন বউয়ের জন্য ভালোবাসা টপ টপ করে পড়ছে, তবে আমিও দেখি মেয়েটি কতটা সুন্দর। ফোনে নরম স্বরে রাখছি বলেই পকেটে পুরে নিল। এরপর তুষির চোখের দিকে পলকহীনভাবে দৃষ্টি নিক্ষেপ করে জবাব দিল, তার জন্য আমার ভালোবাসা দিন দিন বেড়েই চলছে। একটা আস্ত গোলাপকে যত্ন নিচ্ছি, নরমভাবে ছুঁয়ে দিচ্ছি যাতে আমার হাতের চাপে নষ্ট না হয়ে যায়। আগলে আগলে রাখছি সব কালো হাত থেকে। আমার বিশ্বাস কালো হাতগুলো তার দিকে এগিয়ে নিলেই সে তার কাঁটা দিয়ে সেই হাতগুলোকে ছিন্ন ভিন্ন করে দেবে। তুষি এসব জটিল কথার মানে কিছুই বুঝলো না। তাই দুই ভ্রু কিঞ্চিত করে ভাবতে লাগলো কথাগুলোর মানে কি হতে পারে। তুষার আবার ওর দিকে এগিয়ে গিয়ে চোখে চেয়ে পুনরায় বলে, আর কি যেন বললি? বউ আমার কেমন সুন্দরী? আমার চোখে সে আগুন সুন্দরী। তার দিকে তাকালেই চোখ যেন ঝলসে যায়। বুকের বাঁ পাশে উত্তেজনায় ধকধক করে। তার ঠোঁটগুলো আমায় ভীষণ কাছে টানে। একবেলা কথা না বললে মনটা পাগল পাড়া করে তোলে। তাকে যত দেখছি ততই ভালোবাসার একটা কারণ দেখছি। আসলে মন কথা, সে নিজেই তো আস্ত এক ভালোবাসার গোলাপ ফুল। এত সুন্দর কথাগুলো শুনে এবার তুষির মনে মনে ভীষণ জ্বলে গেল। হিংসে হচ্ছে অনেক। তার জানা মতে তুষি ছাড়া এমন কোনো মেয়ে আর কেউ নেই। তবে কি সত্যি সত্যি অন্য মেয়ে পটিয়ে ফেলেছে? হতেও পারে। যেভাবে মধু মিশিয়ে কথা বলে, পারলে মেয়েরাই তার গলায় ঝুলে পড়বে। তুষির ইচ্ছে করলো এতগুলো কথা যে মেয়ের উদ্দেশ্যে বললো তাকে গলা টিপে মেরে ফেলতে। কষ্টে মনটা জ্বলে যাচ্ছে তার। তবুও ভাবুক হয়ে তুষারকে বলে, সে কোথায় থাকে? তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। আমাকে ছবি দেখাও, তবেই না বুঝবো আসলে আগুন সুন্দরী নাকি ফাগুন সুন্দরী। কথাটা একটু ফোড়ন কেটেই বলে তুষি। এরপর হিহি করে হাসতে থাকে। সে থাকে আমার মনে, যার বিচরণ সব সময় আমার মধ্যেই। আমার কথা বিশ্বাস করতে হবে না তোকে। তোর ওই গোবর মাথায় এসব ঢুকবেও না। কিন্তু তুই যদি আসলেই আমার টুকটুকে আদুরে সুইট হার্টকে দেখতে চাস, তবে আয়নার সামনে গিয়ে বসে থাক। দেখবি তোর সামনেই চোখের পলকে চলে এসেছি। কণ্ঠে অত্যন্ত নরম করে কথাগুলো বলল তুষার। এদিকে পাল্টা প্রশ্ন যখনই করতে যাবে, তখনই পুরো কথাগুলো আবার ভালোভাবে বোঝার চেষ্টা করলো। মনে মনে আওড়ালো বেশ কয়েকবার। এরপর কথাগুলোর মানে বুঝতেই চমকালো তুষি। তড়িৎ গতিতে তুষারের দিকে তাকাতেই দেখতে পেল মিটিমিটি হাসছে তুষার। তুষির চুপসে যাওয়া মুখখানি দেখতেই উচ্চস্বরে হেসে উঠল সে। অতি নিকটে এসে কানে কানে ফিসফিসিয়ে বলল, এমা তুষু, তোর গোবর মাথা এত জলদি আয়না না দেখেই উত্তর পেয়ে গেল। হায় হায়, ভাববার বিষয়। তুষার কানে ঠোঁট ছুঁয়ে কানের লতিতে হালকা কামড় দিল। তুষির হৃদস্পন্দন অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তুষারের থেকে দূরে সরাতেও পারল না। নিজেই এক দৌড়ে দূরে সরে গেল। তুষার বেটা ধীরে ধীরে তাকে মারার প্ল্যান করছে। ইস, কি ভয়ঙ্কর ছেলে রে বাবা। মারিয়াকে অনেক বোঝানোর পরেও নূরজাহান আর একটা দিন রাখতে পারল না।
সে যে সকাল থেকে রুমে ঘাপটি মেরে বসেছিল আর দরজা খোলার নাম নেই। তুষার ভাই কখনো তার সাথে এভাবে উচ্চস্বরে কথা বলেনি। সবসময় মুখে থাকে মেয়ে ভুলানো হাসি। ছোটবেলা থেকে একটু একটু করে মনের ভেতর অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয়েছে। মানুষটার এলোমেলো চুল, হেলে দুলে হাঁটা, সব কিছুতেই যেন তার ঘুর লেগে যায়। একবার যখন মারিয়া ক্লাস 8-এ পড়ে, তখন নানু বাসায় গিয়ে তুষার গাছে উঠে আম পেড়েছিল। তীব্র গরমের কারণে সারা চোখ মুখ হয়ে গিয়েছিল রক্তিম লাল। সেই দৃশ্য দেখে মাহিরা বুকে শীতল বাতাস বয়েছিল। মনে হচ্ছিল এই ছেলেটা কখনো তার ভাই হতে পারে না। ওই দিনের পর থেকে মারিয়া তাকে অন্য নজরে দেখা শুরু করলো। সারাদিন রাত নিজের কল্পনায় তুষারকে নিয়ে ভাবতে থাকে। কখনো তুষার হয় তার রাজকুমার, আর সে ভালোবাসার একমাত্র বউ। তবে এ ভাবনা বিয়ে পর্যন্ত মারিয়া ভাবতেই পারে না। এইসব কল্পনা করতে গেলেই কান দুটো ঝাঝা করে ওঠে। মারিয়া আগে আগে রেডি হয়ে মাকে তাড়া দিল। রাদিবার যাওয়ার কোনো হেলদোল নেই দেখে জোর করে এক ধমক দিয়ে বলে, রেডি হতে এত দেরি হয়? 5 মিনিটের মধ্যে বের না হলে তোকে কিন্তু আমি রেখেই চলে যাব। রাদিবা মুখ মুচড়ে দিল। এরকম মাথার কাছে এসে ঘ্যান ঘ্যান করিস না, যা রেডি হতে দে। তুষি একটু মন খারাপ করে নরম স্বরে বলল, আপু কালকে যেও, এভাবে রাগ করে থেকো না। ওই বন মানুষ কি না কি বলেছে, তাই নিয়ে তুমি কষ্ট পাচ্ছ? জানো আমাকে তো কারণে অকারণে সুযোগ পেলেই থাপ্পড় তো দেয়, আবার মাথার চুলও ছিঁড়ে ফেলে। তবুও ভাই তো, তাই মেনে নিতে হয়। তুমিও এসব ছোটোখাটো জিনিস নিয়ে কষ্ট পেও না। মারিয়া তুষির কথাতে তেমন পাত্তা না দিয়ে ব্যাগ হাতে নিতে নিতে জবাব দিল, তোমার আর আমার বিষয়টা এক নয়। তুমি আমার থেকে 2 বছরের ছোট, এসব বুঝবে না। জানো কতটা কষ্ট লাগছে আমার? একবার এসে সরি পর্যন্ত বললো না আমায়। সেই যে বাসা থেকে বের হয়েছে আর আসার নামই নেই। তার মানে কি আমি বুঝি না কিছু? থাকবো না আমি এখানে। তুষি অসহায়ের মতো ঠোঁট দুটো উল্টে বিড়বিড় করে বলে, কি জানি, আসলেই হয়তো বুঝি না। হামিদা বেগমকে রেখে সুমনা বেগম 2 মেয়েকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় বলল কয়েকদিন মাকে থেকে যেতে। বাসায় একা একা কি করবে? নূরজাহান তুষারের প্রতি সব রাগ আপাতত পুষে রেখেছে। একবার শুধু বাদরটা আসুক, মেয়েরে তক্তা বানিয়ে ছাড়বে। দিন দিন অসভ্য হচ্ছে। বোনের মেয়েগুলোকে শান্তিতে 2 দিন থাকতেও দিল না। তুষি না হয় ওর বাদরামও সহ্য করে, তাই বলে কি ওরাও সব সহ্য করবে? বুঝবে কবে ভালো হবে এই ছেলে? সবাই তো আর তুষি নয়। রাগে মাথা ব্যথা করছে প্রচণ্ডভাবে। তুষি মামিকে সামলানোর জন্য রুমে নিয়ে আলতো হাতে মাথায় মলম মালিশ করে দিচ্ছে। তবুও নূরজাহানের সারা শরীর দিদি করছে। রাতে আজাদ হোসেন আসার পরপরই নূরজাহান কেঁদে কেটে সব বলল। কদিন পর তার একমাত্র বোনে বাসায় এসেছিল, আর তুষার খারাপ ব্যবহার করে মেয়েটাকে কাঁদালো। আর যদি আজাদ হোসেন কিছু না করে, সে ওই বাসায় থাকবে না, মায়ের সাথে বাপের বাড়ি চলে যাবে। কোনোদিনও আর এই বাড়ির ত্রিসীমানায় সে পা দেবে না, এসব বলেও হুমকি দিল আজাদ হোসেনকে। আজাদ হোসেন দীর্ঘশ্বাস ফেললেন। প্রতিটি সংসারে হয়তো বউদের মূল বক্তব্য এই একটি কথাই থাকে, তুমি যদি এই কাজ না করো বাপের বাড়ি চলে যাব। আমি বলে তোমার মতো মানুষের সাথে সংসার করছি। অন্য কেউ হলে বিয়ের পরের দিনই চলে যেত, যেমনটা আমার মা বলে। দেখা যায় এ কথা বলতে বলতেই একজন আরেকজনের সাথে দুষ্টি মুষ্টিও ঝগড়া করে নিমিষেই সারা জীবন পার করে ফেলে। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লেও তুষারের আসার নাম নেই। শেষে হার মেনে নূরজাহানও দমে গেল। তার রাগ হচ্ছে ক্ষণিকের জন্য, এই আছে এই নেই। সকালে দেখা যাবে আদরের ছেলেকে খুব যত্নে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। তাই আজাদ হোসেনও এসব নিয়ে তেমন কোনো মাথা ঘামালেন না, চুপচাপ নাক ডেকে ঘুমিয়ে পড়লেন। রাত 12টায় ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তুষার। বাসার পরিবেশ শান্ত দেখে বুঝতে পারলো খালামণি চলে গেছে। সে খুব ভালোভাবেই বুঝলো নূরজাহানের মাথায় সূর্যের তাপের চেয়েও দ্বিগুণ গরম হয়ে আছে। চোখ দিয়ে আগুনের ফুলকা বের হয়েছে। চুপচাপ নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলো। এরপর ফ্রেশ হয়ে ফোন দিল মিরাজকে। ফোনের ওপাশ থেকে মিরাজ বলল, কি খবর প্রেমিক পুরুষ? তাকে ছাড়া কি আসতে ইচ্ছে হয় না? তবে এক কাজ করতে পারিস, পড়াশোনা বাদ দিয়ে রিক্সা কিনে নে আর সারাদিন দুজনে শহরে অলিগলিতে ঘুরে বেড়া। তুষারের এমন বাজে কথা শুনে বেজায় রেগে গেল। কয়েকটা অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, শালার ঘরে শালা, আমার কথা রাখ। প্রেমিক তো তুই, শালি কি ভাবিস আমি কিছু জানি না? তুই যে নিজেই রাফসার জন্য হাত কেটে বসে আছিস, আবার কাপুরুষের মতো কান্না করিস। ছি, এভাবে কখনো ভালোবাসা হয়? কিভাবে ভালোবাসতে হয় আমাকে দেখে শিখ। হাত কাটা তো দূর, যদি দেখি অন্য ছেলের সাথে কথা বলছে, ওর চুলের মুঠি ধরে পুরো এলাকা ঘুরাবো।
তখন চিরদিনের জন্য ছেলেদের দিকে তাকানোই ভুলে যাবে। ওইসব বাদ দে। রাফসা অনেক কান্নাকাটি করেছে, বলছে আর কখনো ইগনোর করবে না। এখন বল, আমি যদি না হাত কাটতাম তাহলে কি ওর চোখের পানি দেখতে পারতাম? আর জানিস, এবার শুধু পানি না, এক আকাশ সামনে ভালোবাসিও বলেছে। তারপর বল, কবে আসবি? আমার কিছু হলেও ওরা কান্না করত। বন্ধুর কিছু হলে কষ্ট তো পাবে, এটাই স্বাভাবিক। ওইসবকে মায়া ভাব, ভালোবাসা নয়। তুই বরং জোর না করে ভালোবাসা আদায় করতে শিখ। এবার শোন, আমার ফোনে নোটসগুলো ঝটপট পাঠিয়ে দে তো, কমপ্লিট করেই ঘুমিয়ে যাব, অনেক ঘুম পেয়েছে শালা। মিরাজ তুষারকে চেতানোর জন্য দুষ্টুমি জড়ানো কণ্ঠে বলে। আচ্ছা দিচ্ছি। এবার বল, তোর লাইলি কি করছে? তোর পাশে জড়িয়ে ধরে বসে আছে নাকি? তুষার দাঁতে দাঁত চেপে বলল, শালা ফোন রাখ, সব সময় ফাইজলামি। ঢাকা এসে তোকে আমি দেখে নিব শালা। মিরাজ উচ্চস্বরে হেসে টুপ করে ফোন কেটে দেয়। তুষারের মেজাজ চটে গেছে ফালতু কথা শুনে। বন্ধু মহলে এই একটা ঝামেলা, মুখে কোনো বাজে কথা আটকায় না। তুষিরাজ ঘুম ভাঙলো তুষারের চিল্লাচিল্লিতে। সকাল সকাল জঙ্গলি ভূত এভাবে বাড়ি মাথায় তুলেছে কেন? নিজের বাড়ি বলে কি যাতা করবে? শান্তিতে একটু ঘুমাতেও পারলো না তুষি। চোখ মুখে একরাশ বিরক্তি নিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে আসলো। এরপর ঘুম ঠিকমতো না হওয়ায় সব রাগ তুষারের উপর ঝাড়ার উদ্দেশ্যে দাঁত কটমট করে বলল, মাসি সকাল সকাল চিড়িয়াখানা থেকে কি সব বাদরের বাসায় চলে এসছে? হ্যাঁ, এভাবে চিল্লানোর মানে কি? তুমিও পারো বটে, একটা এঁটো কলা খেতে দিলে কি এমন হতো? তুমি জানো না বাদর কলা খাওয়ার জন্যই চিল্লাচিল্লি করে? তুষির কথায় তুষারের রাগ আরো দ্বিগুণ হলো। মুহূর্তেই চোখ দুটো লাল হয়ে আসলো। এখানে কেউ না থাকলে নির্ঘাত আজ উচিত শিক্ষা দিয়ে দিত এই বেয়াদবকে। নূরজাহান হেসে উঠে তুষির কথায় রান্নাঘর থেকে বের হয়ে টেবিলে খাবার রাখতে রাখতে বলে, তুইও পারিস তুষি, মুখটা এবার একটু বন্ধ রাখ, যে কোনো সময় বোম ফেটে যেতে পারে। তুষি কাঁধের চুলগুলো হাত দিয়ে পেছনে ফেলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে জবাব দেয়, শোনো মামি, সকাল সকাল এই জঙ্গলি ভূত আমার ঘুম ভাঙিয়েছে। এর ওপর নানুর মতো বুড়ো মানুষের সামনে উচ্চস্বরে কথা বলছে। কখনো না হোক, তবুও নানু যদি চিল্লানোর ফলে হার্ট অ্যাটাক করে তখন কি হবে? না বাবা, আমি এসব অন্যায় সহ্য করব না। তুষার রাগে গজগজ করতে করতে বলে, মুখ থেকে আর একটা কথা বের হলে মেরে গুম করে দিব বেয়াদব। তুষি মুখ মুছড়ে নাস্তা খাওয়ায় মন দিল। তুষার নূরজাহানের উদ্দেশ্যে আবার বলে, আম্মা, তুমি কি আমাকে নাস্তা দিবে? না দিলে বলো, সবাই মাঠে আমার জন্য অপেক্ষা করছে, আমি গেলেই খেলা শুরু হবে। তুষি বিরক্ত হলো। এইসব আজাইরা ক্রিকেট খেলে কি হয় কে জানে, অসহ্যকর। তাই একটু ব্যঙ্গ করে বলল, আমার জন্য অপেক্ষা করছে, তারপর সবাই খেলবে। কি আমার প্রেসিডেন্ট আসছে গো আমার, তার জন্য নাকি সবাই খেলা বাদ রেখেছে। হাস্যকর। হামিদা বেগম ফুলকা দাঁতে খিলখিলিয়ে হেসে দিলেন। নূরজাহান চোখ রাঙিয়ে সতর্ক করলো, বুঝাই গেল আর একটা কথা বললেই তুষি আজ শেষ। তুষার যথাসম্ভব নিজের রাগ কন্ট্রোল করছে। আজ এই বেয়াদবের সাথে কোনো রকম ঝামেলা করতে ইচ্ছে নেই তার। বিয়ের পর সব সুদে আসলে ফেরত নেওয়া যাবে। চুপচাপ একটা পরোটা খেয়েই ব্যাট হাতে রুম থেকে বের হয়ে গেল। তুষি আর হামিদা বেগম তখন টিভিতে সিরিয়াল দেখছে খুব মনোযোগ দিয়ে। পেছন থেকে তুষার ধপাস করে ব্যাট দিয়ে পিঠে দিল একবারই। তুষি পেছনে ফিরতেই ততক্ষণে সে উচ্চস্বরে হাসতে হাসতে বাড়ির বাইরে চলে গেছে। মনে হচ্ছে আজ একটা বিশাল রকমের কাণ্ড করতে পেরে এসে খুব খুশি। তুষি পিঠের ব্যথায় কান্না করে দিল। মনে মনে তুষারকে গালি দিয়ে তবেই সে ক্ষান্ত হলো। বিকেলের দিকে নিচতলার এক আন্টি নূরজাহানের সাথে বেশ জমজমাটভাবে আড্ডা দিচ্ছে। নূরজাহান হালকা নাস্তা বানিয়ে সেই যে গল্প নিয়ে বসেছে তার হিসেব নেই। আন্টির সাথে ছোট্ট একটা পুচকো মেয়েও আছে, তার নাম হচ্ছে রাহা। সে আপাতত এদিক ওদিক ঘুরে সব জিনিস হাত নেড়ে নেড়ে দেখছে। গোল গোল চোখ জোড়া দিয়ে তুষিকে বেশ কয়েকবার পরখ করে এক সমুদ্র বিস্ময় নিয়ে আধো আধো গলায় বলল, তুমি কোথায় থাকো? এ বাচ্চায় তোমাকে তো আগে দেখিনি। আমার সাথে খেলবে? অনেক বড় বড় বল আছে আমার। আচ্ছা আচ্ছা, বল খেলি। তুষি ছোট্ট বাবুটাকে কোলে নিয়ে দুগাল চেপে টপাস টপাস কয়েকটা চুমু খেয়ে নিল। বলল, আমরা পরে বল খেলবো, আগে বলো তুমি এত কিউট কিভাবে হলে? আমার অনেক মেকআপ আছে, তুমি কি সাজবে? ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে সে তুষির চুল টেনে মাথার নিচে নিয়ে আসলো। এরপর তুষির মতোই দুগালের মুখের লালা লাগিয়ে চুমোতে চুমোতে ভরিয়ে দিয়ে বলল, আদল আদল, তুমি এত কিউট কেন? আমার মেকআপ দিয়ে সাজবে? অনেক সুন্দর করে সাজাবো, মজা হবে।
তুষি তার কথায় হেসে রাহাকে বুকে চেপে ধরলো। এরপর ব্যাগ থেকে সব লিপস্টিক বের করে লাল টকটকেটা ঠোঁটে পরিয়ে দিল। আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, দেখো তো কিউটি, কেমন লাগছে? বিউটিফুল লাগছে না? ঠোঁটজোড়া চুমু খাওয়ার মতো করে আয়নায় নিজেকে দেখতে লাগলো রাহা। এরপর হাত দিয়ে ঠোঁটের লিপস্টিক নিয়ে তুষিকে বলে, খুব সুন্দর, অনেক সুন্দর, বিউটিফুল, রাহার মতো বিউটিফুল। বলো বলো, বিউটিফুল না? আচ্ছা আচ্ছা, তোমাকেও সাজুনি দিয়ে দিই। তুষির পা জোড়ায় দু হাতে জড়িয়ে ধরে তুষির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। তুষি হেসে আবারও কোলে নিয়ে রাহার ঠোঁট থেকে লিপস্টিক নিজের হাতে নিয়ে তুষির ঠোঁটে আঁকুবাঁকু করতে লাগলো। এরপর গালে, কপালে, ঠোঁটে সব জায়গায় ঠোঁট ঘেঁষে গাঢ় করে পাপ্পি খেলো। তুষিও আদর করে বাবুর গালে ঠোঁট ছোঁয়ালো। এসব পেয়ে পিচ্চি খিলখিল করে হেসে উঠল। আদরে বিড়াল ছানার মতো সারা মেকআপ বক্স নিয়ে বিছানায় বসে সাজুগুজুতে ব্যস্ত হয়ে বসলো সে। মাঝে মাঝে তুষিকে ভয় দেখানোর জন্য বলে, ভাউ, দেখো দেখো, তোমার পিঠে রাক্ষসী, সাজুনি নিয়ে নিলে রাক্ষসী তোমাকে কামড় দিবে, আমি তোমাকে মারবো। আবার নিজের কাজে ব্যস্ত হয়ে একে একে বলে, রাহা সাজতে অনেক ভালো লাগে। রাহার সাজতে তো ভালো লাগে কেন? অনেক বিউটিফুল লাগে, অনেক বিউটিফুল লাগে। আর তুষি ওর এমন কাণ্ড দেখে হেসে কুটি কুটি হলো। এমন সময় হনহন করে তুষার ওর রুমে প্রবেশ করে। তুষির দিকে এক নজর তাকিয়ে দেখতে পায় সারা মুখে লিপস্টিকের ছড়াছড়ি। ভ্রু কিঞ্চিত করে রাহার উদ্দেশ্যে বলে, এইসব কিছু আমার। ভাইয়া আসো, তোমার থুতু দিয়ে দিই। রাহার কথায় তুষার হেসে তুষির মুখের খুব নিকটে এসে বলে, এভাবে সারা মুখে লিপস্টিক দিয়ে বসে আছিস কেন? কি দিন আসলো ছেলেদের অ্যাটেনশন পাওয়ার জন্য, এখন তুই মুখে লিপস্টিক মেখে বসে আছিস? ছি, কি বিশ্রী লাগছে। তুষি একটু অপমানিত বোধ করলো। ধীর হয়ে জবাব দেয়, দেখো তুষার ভাই, রাহা এসব করেছে। একটু পরেই মুখ ধুতে যেতাম। একদম বাজে কথা বলবে না, বলে দিলাম। এক দৃষ্টিতে নেশাতুর ভাবে তুষার ওর মুখের দিকে তাকিয়ে আছে। সারা মুখে ছোট্ট ছোট্ট ঠোঁটের ঝুমুর আঁকুবাঁকু দেখে মনে হচ্ছে কেউ সারা মুখে পরম যত্নে শিল্পকর্ম এঁকে দিয়েছে। তুষার হুট করে ঘোর লাগা গলায় তুষির দিকে তাকিয়ে রাহাকে উদ্দেশ্য করে বলে, রাহা বাবু, এভাবে চুমু না দিলেও পারতে। এখন তো আমি আর নিজেকে সামলে রাখতে পারছি না। রাহা সোনা, তুমি একটু দু হাত দিয়ে চোখ ঢেকে রাখো তো। বড় বড় মায়ার জড়ানো গোল গোল চোখ দিয়ে একবার ওদের দুজনকে দেখে সত্যি সত্যি ছোট ছোট হাত দুটোর সাহায্যে সুন্দর করে নিজের মুখ ঢেকে জবাব দেয় রাহা, আমি মুখ ডাকবো কেন? তোমার কি করবে? কিউটিকে আদর করবে? কথাটা বলে টুপ করে হাত সরিয়ে এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকে রাহা। তুষার কোনো কথায় জবাব না দিয়ে সময় ব্যয় না করে টুপুস করে তুষুর গালে চুমু খেলো। এসব দেখে রাহা লাল ঠোঁট দুটো দিয়ে খিলখিল করে হেসে ওঠে। তুষু লজ্জায় রাঙা হয়ে দৌড়ে বাথরুমে চলে যায় মুখ ধোয়ার জন্য। তুষার রাহাকে ধপ করে বিছানায় ফেলে পেটে মুখে ঘষে এলোপাতারি কাতুকুতু দেয়। আর সে খিলখিলিয়ে হেসে কুটি কুটি হয়। তুষার রাহাকে সাবধানের স্বরে বলে, খবরদার রাহার বাচ্চি, এ কথা কেউ জানলে তোর খবর আছে। মনে রাখিস, বিয়ের পর তোর জামাইবাবু তোকে আদর করবে না, এই বদদোয়া দিয়ে দিলাম। সাবধান, কেউ যেন না জানে। জামাই আদর করবে না কেন? মুখ ফুলিয়ে কাদো কাদো হয়ে কথাটি বলে রাহা। তুষি ফ্রেশ হয়ে দেখলো ওরা কেউই রুমে নেই। লজ্জায় বাইরেও যেতে ইচ্ছে করছে না। তবুও রাহার উপর মায়া পড়ে যাওয়ায় চারপাশে চৌকির দৃষ্টি রেখে ধীর পায়ে ড্রয়িং রুমে আসলো। দেখলো রাহা ওর আম্মুর মাথার চুল টানছে। তুষার টেবিলে বসে গ্লাসে পানি ভরছে। নানু আর মামি এটা সেটা গল্প করছে। তুষিও চুপচাপ একপাশে গিয়ে বসলো। মিনিট দুই যেতেই তুষিকে দেখে রাহার চোখে মুখে দেখা গেল আনন্দের ফুলকি। সবার কথার মাঝে উচ্চস্বরে বলে ওঠে সে, আম্মু তুমি জানো ওই ভাইয়াটা আপুকে পাপ্পি দিয়েছে। আমিও পাপ্পি খাবো আম্মু, ভাইয়া আমাকেও পাপ্পি দাও, আদর করো, অনেক আদর। রাহার কথায় সবাই হা হয়ে গেল। তুষার পানি খেতে গিয়ে ভীষণ খেয়ে কাশতে লাগলো। তুষি লজ্জায় মুখ তুলে আর তাকাতে পারলো না, চোখ খিচে বন্ধ করে রাখলো। তার ইচ্ছে করছে মাটি খুঁড়ে নিচে ঢুকে যেতে। কি লজ্জা, কি লজ্জা। নূরজাহান বড় বড় চোখ করে একবার তুষির দিকে আরেকবার তুষারের দিকে তাকালো। এখনো রাহা মুখ বন্ধ করেনি, এক সুরে বলেই যাচ্ছে, পাপ্পি খাবো, মজা মজা, ভাইয়া আপুকে আদর করেছে, আমারও অনেক আদর দাও। শেষে আন্টি পরিস্থিতি সামলাতে রাহাকে কোলে নিয়ে নূরজাহান থেকে বিদায় জানিয়ে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ালেই রাহা জোরে উচ্চস্বরে কেঁদে দেয়।
একদম গলা ফাটিয়ে কেঁদে কেটে একাকার হয়ে বলে, ভাইয়া আমি যাব না, পাপ্পি না দিলে যাব না। আপুকে শুধু কেন আদর করবে? আমিও অনেক আদর চাই, না দিলে সবাইকে মারবো। ভাইয়া আমাকেও পাপ্পি দাও। ভ্যা ভ্যা করে কেঁদে কেটে খুব কষ্টে আন্টি তাকে নিয়ে গেল। তুষার হুড়মুড় করে রুমে প্রবেশ করে 101 গালি দিল রাহিকে। বলল, শালির ঘরে শালি, এত করে রুমে বুঝিয়ে আসলাম বজ্জাত, তখন কি নিষ্পাপ সেজেছিল? ছোট মাথায় এত কুবুদ্ধি নিয়ে কিভাবে ঘুমায় বাপ? শালি সাথে কি আর বলি, নারী জাতি মানেই আতঙ্ক। সবার সামনে দিল তো মান সম্মান সব শেষ করে। তুষি সেই যে মাথা নিচু করে দাঁত দিয়ে নখ কাটছে তার হিসেব নেই, কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে, মুখ তোলার আর জো নেই। অসভ্য বন মানুষ আজ মান সম্মান সব খুইয়ে দিল। কে বলেছিল রাহার সামনে চুমু দিতে? লুচু তুষার। সে আর মামুনির সামনে বসে থাকতে পারলো না, আস্তে ধীরে চোরের মতো উঠে দিল এক ভোদর। তুষির অবস্থা দেখে নূরজাহান আর হামিদা উচ্চস্বরে হেসে দিলেন। ছেলে মেয়ে দুটোর মুখ একদম দেখার মতো হয়েছে। শেষে কিনা এই পুচকু রাহা সব ফাঁস করে দিয়ে দুজনকে নাস্তানাবোধ করেই ছাড়লো। তুষার সন্ধ্যায় চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। বিকেলের পরপরই সে যে বাসা থেকে বের হয়েছে আর ফেরার নাম নেই। ইচ্ছে করেই সে আজ অনেক রাত করে বাড়ি ফিরবে। মা যত ফ্রি থাকুক ছেলে মেয়ের কাছে, তবুও চুমোর ব্যাপারটা খুবই লজ্জাজনক। তাই তুষারও ভেবেছে আজ আর মায়ের সামনে যাবে না। বন্ধু তৌফিকের সাথে আড্ডা দিতে দিতে বলল, সিয়াম নাকি বিয়ে করে নিয়েছে, ঘটনা কি সত্যি? তৌফিক বেশ আরাম করে চায়ের কাপে চুমুক দিল, এরপর হালকা ঢোক গিলে উত্তর দিল, ঘটনা সত্যি। মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছিল, তাই পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। প্রথম প্রথম কেউ রাজি ছিল না, এখন সবাই রাজি। জানিস, হুট করেই একদিন মাঝরাতে তামিম ফোন করে হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত একটা সর্বনাশ হয়ে গেছে রে। তখন আমি ঘুম থেকে ধরফর করে উঠে ঘুমের ঘোরে ওর সাথে তাল মিলিয়ে উচ্চ স্বরে বললাম, কি হয়েছে কি হয়েছে? বিশ্বাস কর, আমার হলের রুমের সবাই জেগে উঠেছিল। কেউ কেউ জিজ্ঞাসা করলো, কে মারা গেছে, কি হয় তোমার? বল দেখি কি একটা অবস্থা। শালার তামিম সেই ছোটবেলা থেকেই কোন ছোট ঘটনাতেও হাইপার হয়ে যায়। কথা শেষ করে হাসতে হাসতে তৌফিকের পিঠে ধরম করে তুষার দিল এক থাপ্পড়। তৌফিকও বসেনি, নিজেও দুটো তুষারের বাহুতে কিল দিয়ে তবেই শান্ত হলো। এরপর তুষারের উদ্দেশ্যে বলল, তারপর কি হলো? তুষার গলা খাকারি দিয়ে বলে ওঠে, তারপর আর কি? শালাই তখন আমাকে বলে, জানিস সিয়াম সর্বনাশ করে ফেলেছে, একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। তুই বল, এটা কি ঠিক হলো? আমাদের কাউকে কিছু না জানিয়ে এভাবে পালিয়ে যাওয়ার কোনো মানে হয়? অন্তত ওর শালি টালি আছে কিনা আমাদের জানিয়ে তারপর যেতে পারতো। ওর ওরকম অহেতুক কথায় ঘুমে চোখ ভীষণ জ্বালা করছিল আমার। কয়েকটা ইচ্ছে মতো গালি দিয়ে তবেই আমি ফোন রেখে দিলাম। তৌফিক হাসতে হাসতে তুষারের গায়ে ঢলে পড়ে। তুষার বিরক্ত হয়ে জোরে সোরে মাথায় চাটি মেরে বলে, এভাবে মেয়েদের মতো তুই গায়ে পড়ছিস কেন শালা? এরপর তুষার চায়ের কাপটা দোকানে রেখে উঠে দাঁড়িয়ে বলে, মামা বিলটা তৌফিক দিব, আমি এখন বাসায় যাবো। ওই তৌফিক তুই বিল দিয়ে দিস, গেলাম আমি শালা। তৌফিক অনেক ডাকলেও তুষার নাগাল পাওয়া যায় না। রাতে হামিদা বেগমকে বিছানা করে দিয়ে নূরজাহান বলে, মা, তুষারের বিয়েটা দিয়ে দিলে কেমন হয় বলো তো? ওষুধ খেয়ে পানির গ্লাসটা টেবিলে রাখতে রাখতে জবাব দিলেন হামিদা বেগম, ওরে এখন মেয়ে দিব কে? তাছাড়া তুষার এখন পড়াশোনা করছে, পড়তে থাকুক। চাকরি ছাড়া কেউ মেয়েও দিব না। মা, তুমি জানো না পোলা আমার তুষির জন্য পাগল। তোমার কি মনে হয় ওরে ছাড়া অন্য কোথাও বিয়ে করব? তাহলে আমি আর কি কমো? মেয়ে রাজি থাকলে আতিকুরের সাথে কথা বলো, আজাদকে নিয়ে বিয়ার কথা বলতে যাও। তুষিরে নাচ বউ করতে আমার কোনো অসুবিধা নেই। মেয়েটা ভীষণ লক্ষ্মী এন্ড শান্ত স্বভাবের। তবে দেখিস তোর বাদর ছেলে মেয়েটারে জানি কষ্ট না দে। হামিদা বেগম কথাটা বলেই শুয়ে পড়লেন। বয়স হওয়ার ফলে তেমন রাত জাগতে পারে না। নূরজাহান মশারি টানিয়ে মায়ের পাশে বসে বলল, আমিও ভাবছি আজ তোমার জামাইকে বলবো, বিয়ে না হোক অন্তত কাবিন করে রাখাই যায়, তাই না? তুষারের ব্যাপার তুমি ভেবো না মা। জানো, আমি আমার ছেলেকে চিনি, খুব ভালোবাসে তুষিকে। হয়তো একটু ঘাটতারা, তবুও মনটা ভীষণ ভালো। মায়ের সাথে গল্প করে প্রায় রাত 10টা বেজে গেল। নিজের রুমে গিয়ে ভাবলো আজাদ হোসেনের সাথে এই বিষয় নিয়ে কথা বলবে। ধীর গতিতে রুমে প্রবেশ করে দেখতে পেলেন আজাদ হোসেন অফিসের ফাইল ঘাটাঘাটি করছে। নূরজাহান বিছানায় হেলান দিয়ে আরাম করে বসে বলে,
শোনো না, একটা কথা ছিল। আজাদ হোসেন ফাইলের দিকে চোখ রেখেই জবাব দেয়। বলো, কি বলবে, শুনছি আমি। এভাবে কথা বলা যায়? তোমার মন তো এখন কাজে। আমি কিছু বললে ঠিকঠাক তোমার মাথায় ঢুকবে না। নূরজাহান একটু অভিমান মিশ্রিত গলায় কথাটি বলল। আজাদ হোসেন বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে নিজেও বিছানায় বউয়ের সামনে এসে বসলেন। এরপর বললেন, নূর, এবার বলো, কি এত জরুরি কথা? স্বামীর মুখে নূর ডাক শুনেই মন শীতল হয়ে আসলো। অভিমান ভেঙে নরম গলায় উত্তর দিল, বলছিলাম যে তুষারের বিয়ের কথা। দুই ভ্রু কুঁচকে বিস্ময় হয়ে আজাদ হোসেন বলে, কি? এখনই এসব কি ভাবো? আতিক ভাই কি বলেছে মনে নেই? আর মেয়েটারও বিয়ের বয়স হয়নি। আহা, আগে শোনো না। আমি আর তুমি ভাইজানের সাথে আগে কথা বলেই দেখি। বিয়ে না হোক, কাবিন করে আমরা রাখতেই পারি। তাছাড়া ভালোভাবে বুঝিয়ে বললে রাজি হতেও তো পারে, তাই না? তুমি যা ভালো মনে করো তাই করো, হলে ভালোই হয়। মেয়েটা কদিন এখানে থেকে কি সুন্দর বাড়িটা মাথায় করে রেখেছে। সব সময় যদি আমার কাছে থাকে তবে আমি হব সবচেয়ে খুশি। মুখে মিষ্টি হাসি নিয়ে আজাদ হোসেন তৃপ্তি করে বললেন। নূরজাহান মুখ বাঁকিয়ে একটু ঢং করে বলে, শুধু তুমি একাই বুঝি খুশি হবে, আর আমি অন্য মামির মতো অত্যাচার করব, মুখ বাঁকাবো। ও সরি, শাশুড়ির মতো। হু হু করে আজাদ হোসেন হেসে উঠে। বইয়ের মাঝে মাঝে কি হয় সে নিজেও জানে না। মনে হয় এই বুঝি সেই মিষ্টি সময় ফিরে গেছে। হঠাৎ করেই নূর বিয়ের পর যেমন বাচ্চাদের মতো বায়না করত, অভিমান করত, ঠিক তেমনই হয়ে যায়। এভাবে হাসতে দেখে দামড়া বেটা বলেই হনহন করে তুষির রুমে চলে গেল নূরজাহান। রুমে এসে তিনি দেখতে পেল তুষি টেবিলে বসে মনোযোগ দিয়ে পড়ছে। হালকা হেসে তুষির দিকে এগিয়ে গেল তিনি। এরপর মাথায় হাত বুলিয়ে আদর করে পাশের চেয়ার টেনে বসে বলল, কি রে, এখনো ঘুমাসনি কেন? আমি আরো ভাবলাম হয়তো তুই ঘুমিয়ে কাঁদা। মামির সামনে তুষি বেশ লজ্জায় করছিল, তবুও কাচুমাচু করে রিনরিনে কণ্ঠে উত্তর দেয়, কোচিংয়ের পড়াগুলো শেষ করছিলাম আমি, একটু পরেই ঘুমাবো মামি। মামি থেকে মা বলা শুরু করবি কবে? তুমি যখন বলতে বলবে। পড়ার তালে মুখ ফুসকে কথাটা বলে ফেলে তুষি। যখন মামির কথা বুঝতে পারলো, চমকে নূরজাহানের মুখের দিকে তাকালো। দেখলো মিটিমিটি হাসছে তিনি। তুষির লজ্জায় সারা শরীর অসাড় হয়ে আসলো। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। চোখ বন্ধ করে দাঁত দিয়ে কলম কামড়াতে লাগলো তুষি। নূরজাহান তুষির অবস্থা বুঝতে পেরে মুখে হাত বুলিয়ে বলল, হয়েছে অনেক পড়া, এবার চল তুই আর আমি মিলে আজ জমিয়ে সিনেমা দেখবো। মাথা তুলে একবার তাকিয়ে আবার নিচু করে ফেললো তুষি। এরপর কণ্ঠ খাদে এনে বলে, টিভিতে তো ভালো সিনেমা হয় না মামি। আরে কে বলেছে টিভিতে দেখবো? চল, তুষারের পিসিতে ওয়াইফাই কানেক্ট করা আছে। ওই বনমানুষের সামনে গেলেই এখন তুষির ভয় হয়, ভীষণ রকমের ভয়। তার উপর মামি অফার দিচ্ছে বাঘের গুহায় যেতে। শুকনো গলা ভিজিয়ে নূরজাহানের দিকে তাকিয়ে বলল, মামি আমি ঘুমাবো, ভীষণ ঘুম পেয়েছে, তুমি যাও প্লিজ মামি। নূরজাহান দিল এক ধমক। ঢং করিস আমার সাথে? তোদের ক্লাস আমি সেই 20 বছর আগেই পার করে এসেছি। চুপচাপ আমার সাথে আয়। কথাটা বলেই তুষির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তুষারের ঘরে। এরপর পিসি চালিয়ে বিছানায় আরামে বসে দুজন সিনেমা দেখায় ব্যস্ত হয়ে পড়ল। প্রথম প্রথম ঘুমের তালবাহানা দিল, পরে তুষি নিজে বেশ লাফালাফি করছে। ঘণ্টাখানিক পরেই তুষি সিনেমা শেষ হতে না হতে ঘুমিয়ে পড়ল। নূরজাহান সিনেমা শেষে তুষিকে ডাকার জন্য ফিরে তাকালেই দেখতে পেল সে ঘুমিয়ে কাদা। অনেক ডাকাডাকির পরেও যখন তুষি উঠল না, শেষে ফুস করে নিঃশ্বাস ফেলে সব ঠিকঠাক করে রুমের বাতি নিভিয়ে নিজের রুমে চলে গেল। অনেক রাত করে বাসায় ফিরে চুপি চুপি তুষার নিজের রুমে প্রবেশ করলো। রুম তখন আবছা অন্ধকার। বড়সড় দম নিয়ে ফোন ঘড়ি টেবিলের উপর রেখে সামনে তাকাতেই তুষারের নজর বিছানার কাছে যেতেই দুই ভ্রু আপনা আপনি ভীষণ রকম কুঁচকে গেল। জীবনেও তো ওর রুমে কোনো মেয়ের চুল পরিমাণও চিহ্ন পাওয়া যায় না, আর আজ আস্ত একটা মেয়ে মানুষ, তাও আবার বিছানায় বেঘরে ঘুমোচ্ছে। তুষারের মনে মনে একটা কথাই আসলো, বিয়ের আগে আমার রুমে মেয়ে আসলো কোথায় থেকে? এটা কি স্বপ্ন না বাস্তব? বাস্তব হলেও নিশ্চিত কোনো ভয়ঙ্কর পরিটরি হতে পারে। শেষে কিনা আমার বই জিনিসে পরির নজর পড়লো। এইসব ভাবতে ভাবতেই ধীর পায়ে এগিয়ে গেল। বিছানার অতি নিকটে আসতেই দেখতে পেল অনাকাঙ্ক্ষিত এক সুন্দর দৃশ্য। তুষি ঘন ঘন শ্বাস নিয়ে ঠোঁট দুটো হালকা ফাঁকা করে আয়েশ করে ঘুমোচ্ছে। এই মুহূর্তে তুষারের মনে হচ্ছে আকাশের কোনো এক টুকরো মেঘ তুষির মুখের চারপাশে লেপ্টে আছে। ঘন নদীর তীব্র স্রোতের শাঁসার শব্দের মতো তুষির নিঃশ্বাসের আওয়াজ
তুষারের কানে বাজছে। ভাবনার মাঝে পা টিপে টিপে তুষির মাথার কাছে গিয়ে বসে এক ধ্যানে মুখপানে তাকিয়ে থাকলো। নিজের জ্বলন্ত চোখ জোড়া দিয়ে তুষি সারা মুখে পরক করতে লাগলো। আলগা ঘন কালো চুল, ছোট্ট কপাল, ঘন পল্লবের দুটি চোখের পাপড়ি, চিকন নাক, কমলার কোয়ার ন্যায় ঠোঁট আর গলার মাঝ বরাবর কালো তিল। আস্তে করে আলতো হাতে তুষির গলার সেই কালো তিলটাকে স্পর্শ করলো তুষার। ঠোঁট জোড়া আলগা করে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে তুষি। এইরকম এলোমেলো হয়ে ঘুমানো দেখে তুষারের মনের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। মাথার ভেতর ভনভন করে, নিজেকে অনেক সামলে তুষির মুখের কাছে ঝুঁকে রইল। তুষি ঘুমের ঘোরেও মনে হলো কেউ অতি নিকটে থেকে তার দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। মুহূর্তেই ওর ঘুম ছুটে যায়। অন্ধকারের মধ্যেও হালকা চোখে চেয়ে দেখতে পায় এটা আর কেউ না, তার তুষার ভাই। ভয়ে টপ করে আবারও চোখ বন্ধ করে ঘুমের ভাব নিয়ে শুয়ে থাকে। তুষির মনে হয় এই বুঝি ধরা পড়ে গেল। ভয়ে ভয়ে দোয়া দুরুদ পাঠ করে ওভাবেই পড়ে থাকে। কখনো মনে হয় মাথা ভীষণ চুলকাচ্ছে, গায়ের জামাটা বোধ হয় সরে গেছে। এই যা, ওনাটা ঠিক আছে তো? তুষার ভাই ভুলভাল কিছু করে ফেলবে না তো? এত রাতে তুষির রুমেই বা কি করছে? তৎক্ষণাৎ তুষির মনে পড়ে যায় সে নিজেই তো বাঘের গুহায় পা রেখেছে। অনেক সময় মাথা চুলকানোর পর এবার আর সহ্য করতে পারল না। ঘুমের ভাব করে মাথা চুলকে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল সে। তুষির মাথার চারপাশ থেকে ভালোভাবে চুল নিয়ে চারপাশে পেঁচাতে লাগলো তুষার। অনেকক্ষণ ধরে পেঁচিয়ে পেঁচিয়ে অবশেষে ঢিলে ঢোলা বিনানি করতে সক্ষম হলো। তখন তুষি চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। ভয়ে হৃদস্পন্দনের বেগ দ্রুত থেকে দ্রুত হচ্ছে। প্রায় কিছুক্ষণ পর তুষি অনুভব করে নিজের কপালে ভালোবাসার পরশকে দিচ্ছে কেউ। এরপর নাকে নাক ঘষে হালকা কামড় দিয়ে কানের কাছে মুখ নিয়ে তুষার বিড়বিড় করে বলল, তুষি চুন্নি, তুই কি ঘুমাস নাকি আমাকে খুন করার তাল বাহানা করছিস? জানিস এই মুহূর্তে ভেতরের আমিটা বড্ড বেসামাল হয়েছে। ইচ্ছে করছে ঠুস করে তোর গাল দুটো গিলে খেয়ে ফেলি। তোর সব সাধারণ জিনিস আমার কাছে অসাধারণ কেন মনে হয় বলতে পারিস? এই যে এখন ঘুমাচ্ছিস, এদিকে আমার হৃদস্পন্দন থমকে গেছে। মনে হচ্ছে এই বুঝে অ্যাটাক ফ্যাটাক করে বসি। তুষি চুন্নি রে, বিয়ের আগে যত পারিস ঘুমা, তারপর সব কিছু শোধ তুলবো। হাজার হাজার রাত একটু ঘুমাতে দিব না। কি সৌভাগ্য রে তোর, বিয়ের আগেই জামাইয়ের রুম দখল করে ঘুমাস। থাক ঘুমা, আমি যাচ্ছি। কথা শেষ করেই টপাস করে আবারও গালে চুমু খেলো তুষার। এরপর দ্রুত বিছানা থেকে সরে অন্য রুমে চলে গেল। তুষার চলে যাওয়ার শব্দ পেয়েই ধপ করে শোয়া থেকে উঠে বসে তুষি। একটু আগে মাদকের ন্যায় কথাগুলো এখনো ওর কর্ণদয়ে বাজছে। কান দুটো লজ্জায় ঝাঁঝা করে উঠল তার। কম্পিত স্বরে খুব কষ্ট করে বলল, ছি তুষার ভাই, তুমি এত নির্লজ্জ কেন? নির্লজ্জ তুষার ভাই, নির্লজ্জ নির্লজ্জ নির্লজ্জ। আমি খুব বুঝতে পেরেছি, এই নিষ্পাপ মেয়েটাকে না মারা পর্যন্ত তুমি ক্ষান্ত হবে না। লজ্জায় মুখ ঢেকে বড় করে শ্বাস নিয়ে হঠাৎই চুলের কথা মনে পড়ে গেল তুষির। পিঠ থেকে একটানে চুলগুলো সামনে আনতেই দেখলো কেউ খুব যত্নে অতি মনোযোগ সহকারে বেনুনি করে ফিতার জায়গায় ছেলেদের হাতে পড়া রাবার দিয়ে বেঁধে দিয়েছে। আচমকাই তার ঠোঁটে ভালোবাসার হাসি ফুটে উঠল। চোখগুলো খুশিতে চিকচিক করে উঠে। মনে হলো মুক্ত আকাশে উড়ে বেড়াতে। মনের মাঝে ভালোবাসার শিহরণ বয়ে গেল। রাতগুলো তার নিজস্ব কল্পনায় তুষারকে নিয়ে ভেবেই কাটিয়ে দিল। কখনো তুষার হয় প্রেমিক পুরুষ, তার কোলে মাথা রেখে তুষিকে নিয়ে হাজার হাজার কবিতা লিখে, আর সে তুষারের দিকে অপরূপ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এভাবেই কল্পনায় অবিচ্ছন্নভাবে সময় পার করে দেয় হাজারবার, বহুবার। আমিনা বেগম দুপুরের দিকে নূরজাহানের ফোনে কল করলো। ফোন কানে দেওয়ার সাথে সাথে আমিনা বেগম সবার টুকটাক খোঁজ খবর নিয়ে বলল, ভাবি তুষি অনেকদিন তো হলো ওখানে থাকলো, এবার পাঠিয়ে দাও আমার কাছে। এদিকে তুষির রুমে গেলে আমার দম বন্ধ লাগে। তানহা চলে যাওয়ার পর তুষিও যদি দূরে থাকে তাহলে আমি আর নিঃশ্বাস নিতে পারি না। তুমি যে করেই হোক আজ পাঠান। বুকের ভেতর কষ্টগুলো চাপিয়ে ধীর গতিতে কথাগুলো বললেন তিনি। তার বাচ্চাদের মতো কথা শুনে নূরজাহান হেসে জবাব দেয়, তানহার মতো তো তুষিকেও একদিন অন্যের ঘরে পাঠাতে হবে। তখন কি করবে ননদিনী? তুমি বরং এখন থেকেই একা থাকার অভ্যাস করো। না না, তুষিকে আমি বিয়েই দেবো না। এই কয়েকদিনে আমি বুঝেছি, যতই বকাবকি করি না কেন তবু মেয়েটা আমার চারপাশে ঘুরঘুর করে। নূরজাহান সোফায় আরাম করে বসে উত্তর দেয়,
মেয়ের মা হয়েছ বোন, এসব তো মেনে নিতেই হবে। আর শোনো, আমি তুষারকে বলি বিকেলের দিকে নিয়ে যেতে। তুষি খাওয়া দাওয়া করেই এখন একটু ঘুমিয়েছে। তুষার কোথায়? ছেলেটার কি ফুপের কথা মনে পড়ে না? দুজন মনে হয় তোমাকে খুব জ্বালাচ্ছে, তাই না? তুষি তো সুযোগ পেলেই মাথায় উঠে বসে, পড়াশোনা তো একেবারে চাঙ্গে উঠে বসে আছেন, তা আমি জানি না। মুচকি হেসে জবাব দেয় নূরজাহান। তুষির মতো শান্ত মেয়ে হয় ননদিনী? তুষি আমাকে একটুও জ্বালায়নি, বরং তোমার ভাতিজাই ওর পিছু সারাক্ষণ পড়ে থাকে। মেয়েটাকে এই কাদায়, আবার ওই দুজনে তর্কাতর্কি শুরু করে দেয়। তুষারের মতো ঘাটতারাকে একমাত্র তুষিই ঠিক করতে পারবে। নূরজাহান ফিক করে হেসে কথাটি বলে। ফোনের ওপাশ থেকে আমেনা বেগমও হেসে দেয়। এরপর আরো নানান কথা দুজনেই বলতে থাকে। কেউ কখনো দেখে বলতে পারবে না তারা ভাবি ননদী। সব সময় একদম দু বোনের মতো একজন আরেকজনের পাশে থেকেছে। অনেকক্ষণ কথা বলে আমেনা বেগম ফোন রেখে দেয়। নূরজাহান তাকে আশা দিয়েছে তার আদরের ছোট্ট মেয়েকে তুষার বিকেলেই দিয়ে আসবে। আমেনা বেগম এ কথায় স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। তুষি যাওয়ার পর বাড়িটা প্রায় মৃতপুরীর মতো হয়ে গেছে। তুষি থাকলে বাড়ি সবসময় মাথায় করে রাখে, সারাদিন খিলখিল করে হাসে, নয়তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়ায়। নিজের আদরের ভাতিজার জন্য আজ নানা রকম রান্না করবে আমেনা বেগম, নিজে বেড়ে খাইয়ে দেবে, তবেই তিনি শান্তি পাবে। কত মাস পর ছেলেটা আজ এ বাড়িতে আসবে ভাবলেই আমেনা বেগমের খুশিতে চোখ দুটো চকচক করে ওঠে। তুষার বাইরে ছিল, তুষিকে পাঠাতে হবে বলেই নূরজাহান ফোন করলেন তুষারকে। ফোন দিয়ে বাসায় আসার জন্য তাড়া দিল। ছেলেটা এত বাইরে বাইরে ঘুরে কেন? কয়েকদিনের জন্য আসে মায়ের কাছে, একটু বসতে পারে না? তাই তিনি তুষারকে ইচ্ছে মতো ঝাড়লেন। এরপর চিল্লিয়ে বলেন, এই তোর সমস্যা কি? বাসায় থাকলে কি মন পুরো ছাই হয়ে যায়? আমার কাছে বসে যে দু চারটা ভালো মন্দ কথা বলবি তাও তো না। যখনই টাঙ্গাইল আসিস সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডাবাজি। তুই খালি আজ বাসায় আয়। কি ভেবেছিস বড় হয়ে গেছিস বলে গায়ে হাত তোলা ভুলে গেছি? আজ পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলবো বেয়াদব। আয় তুই বাসায়। মায়ের কথায় তুষার দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, আম্মাজান রাগ করো কেন? আসছি বাবা, আসছি। এত তাড়া কেন তোমার? আজ আমার বাবার জন্য বেশ কষ্ট হচ্ছে। মানে তোর বাবার জন্য কষ্ট হবে কেন? বাদ দাও আম্মা, কিছু না, আমি আসছি, ফোন রাখো। নূরজাহান ফোন রেখে তুষির রুমে গিয়ে দেখলো সে উপন্যাসের বই নিয়ে এক ধ্যানে বসে আছে। তার পাশে বসে নূরজাহান বলে, পাঠ্য বই পড়া বাদ দিয়ে এসব নিয়ে বসে আছিস কেন? আজ তুই এ বাসায় বলে কিছু বললাম না, কিন্তু বাসায় গিয়ে যেন না শুনি তুই ঠিক মতো পড়ছিস না, ফাঁকিবাজি করছিস। রেডি হয়ে নে, একটু আগে তোর মা ফোন করেছিল, যেতে বলেছে। প্রাইভেট কোচিং নাকি বাদ যাচ্ছে। তোর স্যার আমেনাকে ফোন করে বলেছে এখন থেকে নিয়মিত ক্লাসে যেতে। বাসার কথা মনে হতেই চট করে হাতের বইটা পাশে রেখে হালকা দুভ্রু কিঞ্চিত করে তুষি বলল, মামি এখন আমি যাই? মামি এখন আমি যাব? আম্মু কেমন জানি যাওয়ার কথা আগে বলে রাখতে পারে না। কখন ফোন করেছিল, আর মামা তো বাসায় নেই, কে আমাকে নিয়ে যাবে? তুষারের কথা শুনে মনে মনে ভীষণ ভালো লাগা কাজ করলো তুষির। তবে এইসব কি আর মুখে বলা যায়? মামির সামনে তুষি কিভাবে বলবে? সে যদি সাথে যায় তবে কোনো সমস্যা নেই, শুধু ওই বন মানুষটাকে একটু চুপ করে থাকতে বললেই হবে। ফুপির বাড়ি গিয়ে সে তো আবার আহ্লাদি হয়ে যায়, এমনভাবে ফুপিকে পটিয়ে ফেলে যার জন্য তুষির হাজারটা কথাও শুনতে হয় তুই বড় ধরনের বেয়াদব। তুষি মামির দিকে তাকিয়ে মিনমিনে কণ্ঠে উত্তর দেয়, না মামি, সমস্যা হবে কেন? শুধু তোমার ছেলেকে বলে দেবে আমাকে যেন না খেপায়, তাহলে কিন্তু খুন খারাপি কিছু একটা হয়ে যাবে। গাল দুটো ফুটিয়ে ঠোঁট উল্টে কথাটি বলল তুষি। নূরজাহান হেসে উঠে তুষির থুতনিতে দু আঙ্গুল রেখে বলে, আচ্ছা বলে দিব। তার কি কি শিখিয়ে পড়িয়ে দিতে হবে আমার ছেলেকে? তুষি বুঝতে পারলো এবার নূরজাহান মজা নেওয়ার জন্য তুষিকে লজ্জা দিবে। তুষি লজ্জা লজ্জা মুখে কণ্ঠ শক্ত করে জবাব দেয়, মামি তুমি কি যাবে? যাও বলছি। উচ্চস্বরে হেসে নূরজাহান রুম থেকে বের হতে হতে বলে, যাচ্ছি যাচ্ছি, কিছু বললেই তো নুইয়ে পড়িস। বড় হ তাড়াতাড়ি, আর আমার কাছে একেবারে চলে আয়। আজ যেতে দিচ্ছি বলে ভাবিস না, কয়েকদিন পরেও যেতে দিব। যাওয়ার নাম নিলেই একদম দৌড়ে দিয়ে বেঁধে রাখবো। তুষি মামির কথার আগামাথা না বোঝার কারণে তেমন কোনো পাত্তা দিল না। ব্যাগ বই সব গুছিয়ে রেডি হয়ে নিল। এদিকে তুষার এসে দেখলো তুষি সব কিছু নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। এভাবে ওকে দেখে দুই ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। মনে মনে ভাবলো, এই ফুপ্পিকা বাচ্চা এভাবে সংসারে বসে আছে কেন? যাচ্ছে কোথায়? তবে মুখে বলল, কিরে বেয়াদব, কোথায় যাচ্ছিস? নূরজাহান রুম থেকে বের হয়ে তুষির আগেই তুষারের কথায় জবাব দেয়,
তোর ফুফি ফোন করেছিল, আজই তুষিকে নিয়ে যেতে বলেছে, তাই তুই এখন ওর সাথে যাবি। তুই নাকি একমাত্র ফুপির কথা মনে করিস না, সেই নিয়েই কত কান্না করেছে আমেনা। তুষার এমন কথায় হা হয়ে যায়, চরম বিস্মিত হয়ে বলে, কি বলো? তুষু আজ চলে যাবে? কিন্তু কেন? নূরজাহান হাসে। তুষি মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরে বসে রইল। হামিদা বেগম হেসে নরম গলায় বললেন, কেন রে নারু ভাই, তুষিরে কি সারা জীবন রেখে দিতে চাস? তাহলে তো একটাই উপায়, বিয়া করে চিরদিনের জন্য নিয়ে আয়। বুড়ি তুমি মুখ বন্ধ করো, পারলে তো তাই করতাম। তুষি মুখ চুপসে নিচের দিকে তাকিয়ে বসে রইল। কিভাবে পারে এই জঙ্গলি ভূত মুখে লাগামহীন কথা বলতে? এরপর তুষার ওর দিকে দৃষ্টি নিক্ষেপ করে জবাব দেয়, আয় জলদি, দেরি হয়ে যাবে। গুটিসুটি পায়ে নূরজাহান আর হামিদা বেগমকে বিদায় দিয়ে বের হলো তুষি। যাওয়ার সময় হামিদা আদর করে বলল, পরের বার এসে যেন তোকে নাটবো রূপে দেখি, এই বুড়োটার ইচ্ছা পূরণ করিস। তুষি কপট রাগ দেখিয়ে বলল, বাজে কথা বলো না তো নানু, গেলাম আমি। দোয়া করো পরীক্ষা যেন ভালো মতো দিতে পারি। এরপর গাড়িতে উঠে বসে তুষি। গাড়িতে আরো ছেলে আছে বিদায় তুষার পেছনেই বসলো তুষির সাথে। গাড়ি চলছে নিজ গতিতে। তুষি এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে আর ভাবছে এ কদিনে তুষারের সাথে কাটানো দুষ্ট মিষ্টি স্মৃতি। এসব ভাবতে ভাবতে পাশ ফিরে দেখতে পায় তুষার ওর দিকে এক দৃষ্টিতেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। চোখে চোখ পড়ায় লজ্জায় আবার বাইরে ফিরে তাকায়। হুট করেই তুষি অনুভব করে তার কানের কাছে কারো গরম নিঃশ্বাস উপচে পড়ছে। ঢোক গিলে ধীরে ধীরে তুষারের দিকে ফিরতেই বাম হাতে শক্ত করে ওর কোমর চেপে ধরলো তুষার। এরপর কানে কানে ফিসফিস করে বলল, যেভাবে আছিস ওভাবেই থাক, একটু নড়াচড়া করবি না। তুষি এভাবে শক্ত হাতের দখলে থাকতে পারছে না, বুক ধরফর করা শুরু হয়ে গেল। নিজের অজান্তেই তুষির বাম হাত কোমরে রাখা তুষারের হাতের উপর চলে গেল। এরপর তুষারকে কিছু বলার আগেই পুনরায় তুষার নরম স্বরে বলে, নানু যা বললো এটা যদি সত্যি সত্যি হয়ে যেত তাহলে কেমন হতো সুইট হার্ট? সুইট হার্ট কথাটা শুনেই মনে হচ্ছে এই বুঝি তুষি অজ্ঞান হয়ে যাবে। মাথাটা কেমন ঝাঁঝা করছে, কান গরম হয়ে ধোয়া বেরোচ্ছে রীতিমতো। অনেক কষ্টে অস্পষ্ট স্বরে বলে তুষি, ছাড়ো তুষার ভাই, সবাই দেখে ফেলবে। মুহূর্তেই চোখ বড় বড় করে তুষার বলে, কি বলিস? সত্যি সবাই দেখে ফেলবে? হায় হায়, দেখো সবাই কিভাবে তুষির ইজ্জত লুটে নিল এক নাদান ছেড়ে। এমন ঠাট্টাময় কথায় তুষি দাঁত কিরমির করে জোরে তুষারের বাহুতে কিল বসালো। তুষার হেসে কোমর থেকে হাত সরিয়ে বাহুতে জোরে চেপে ধরে, একেবারে তুষিকর বুকের ভেতর নিয়ে আসলো। তুষি বেজায় রেগে গেল এই নির্লজ্জ তুষারের কাণ্ড কারখানা দেখে। অথচ তুষারের এসবে কোনো ভ্রুক্ষেপই নেই। সামনে তাকিয়ে শক্ত করে বুকে চেপে ওভাবেই ধরে রাখলো তুষিকে। মনে হচ্ছে এই বুঝি ছেড়ে দিলেই হাওয়া হয়ে যাবে। ওরা সন্ধ্যার আগে বাসায় পৌঁছালো। তুষিকে দেখেও আমেনা বেগম তেমন কোনো পাত্তা দিল না, একেবারে তুষারের জন্য পাগল হয়ে গেলেন। তাড়াহুড়ো করে শরবত নাস্তা আরো কত কি আনলেন তার হিসেব নেই। সে পারে না একদম তুষারকে সবকিছু গিলে খাইয়ে দিতে। তুষির মায়ের এমন আদিক্ষেতায় মেজাজ ভীষণ চটে গেল তুষির। যার জন্য এই বাসায় আসলো তারই কোনো পাত্তা নেই। রেগে বোম হয়ে মনে মনে বলল, তুমি আমার মা নও, তুমি আসলে আমার পরম শত্রু। জানো আমার মিনিটে মিনিটে সন্দেহ হয় আমি কি আসলেই তোমার পেট থেকে হয়েছি নাকি কুড়িয়ে পেয়েছিলে। একবার শুধু এ বাড়ি থেকে যাই আর জীবনেও পা দিব না এ বাসায়। হন হন করে নিজের রুমে গিয়ে খট করে দরজা বন্ধ করলো। অনেকক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে এসে দেখতে পেল রিমির সাথে বেশ জমি আড্ডা দিচ্ছে তুষার। সব কথার মূল টপিকই হচ্ছে পড়াশোনা। রিমিও মুগ্ধ হয়ে এক এক করে সব কথা গিলে খাচ্ছে। ভাবটা এমন যেন রিমি এসএসসি নয়, পারলে পাবলিক ভার্সিটিতে ভর্তি এক্সাম দিতে যাবে। তুষি মুখ ভেঙচি কেটে জান্নাতের রুমের দিকে এগিয়ে যেতেই তুষার উচ্চস্বরে বলে, তুষি চুন্নি, তোর মাথায় তো সারাক্ষণ গোবর ঘুর ঘুর করে। এই দেখ রিমির মাথা, মনে হয় একদম নিউটনের উত্তরাধিকারী, আর তুই হিরো আলমের উত্তরাধিকারী। আয় আয়, ওর পা ধোয়া পানি খেয়ে যা। এই রিমি, যাও তো বালতি করে তোমার পায়ের পানি নিয়ে আসো, আচ্ছা এই বেয়াদবকে আমি খাইয়েই ছাড়বো। রিমি উচ্চস্বরে হেসে উঠল। তুষারও পচাতে পেরে বেশ খুশি। মিটিমিটি হেসে ঠোঁট কামড়ে তুষার বলে, জান্নাতের রুমে আর যাওয়া হলো না তুষির। রেগে গজগজ করতে করতে তেড়ে এলো ওদের দিকে। আজ তুষারের ঘাট থেকে মুন্ডু আলাদা করে তবেই শান্ত হবে তুষি। কে বলবে এই ছেলে ক্ষণে ক্ষণে বেশ রোমান্টিক হয়ে যায়।
মুখে মধু ঝরে। আসলে তো সে শয়তানের বড় ভাই, বজ্জাত ছেলে মানুষ একটা। একেবারে মুহূর্তেই গিরগিটির মতো রং পাল্টে ফেলে। শয়তানের শয়তান। তুষারের দিকে দৌড়ে আসতেই ওর সামনে বালিশ দিয়ে ঢিল ছুড়ল সে। এরপর দিল এক ভোঁদড়। ওর পেছন পেছন তুষিও দৌড়াতে লাগলো আর বলল, তুষারের বাচ্চা, তোকে আজকে পেলে একদম চিবিয়ে খাবো। শয়তান, তুই আমার সামনে কখনো আসবি না। কুত্তা, সাহস থাকলে দৌড়াচ্ছিস কেন? হ্যাঁ, আজ পাই তোকে। মামার নাম ভুলিয়ে দিব, বলে দিলাম। জঙ্গলি ভূত, যা তুই আফ্রিকার জঙ্গলে। বারবার আমার পেছনে পড়িস কেন? আয় খালি সামনে। তোর মাথার একটা চুলও সাথে থাকবে না, ফাজিল। এদের এমন বাদরামতে আমেনা বেগম তুষিকে হাজারটা বকা দিল। জান্নাত চিল্লাচিল্লি শুনে বাইরে এসে দেখে এই অবস্থা। ও দেখে হেসে ফেলে। রিমি তো হাসতে হাসতে রীতিমতো পেট চেপে ধরেছে। তুষিকে যা খেপিয়ে দিল না তুষার ভাই, বেশ হয়েছে। এক সময় তুষারের সাথে না পেরে হাঁপিয়ে নিজের রুমে চলে যায় তুষি। বিছানায় বসে অনবরত হাঁপাচ্ছে সে। তখনই চট করে তুষার এসে ফ্লোরের সামনে বসলো। এরপর তুষির চোখে চেয়ে কণ্ঠ ক্ষীণ করে বলে, নে, এবার নিজেই ধরা দিলাম। তবে মরার আগে ভেবে দেখিস, মানুষটা কিন্তু তোরই। যতবার আমাকে খুঁজতে খুঁজতে তুই হাঁপিয়ে যাবি, ততবার আমি নিজেই তোকে ধরা দিব। তোর এই ছোট্ট মনেই তো আমার অস্তিত্ব। এই অস্তিত্ব রেখে আমি কত দূর যেতে পারবো বলতো। এবার ষাঁড়ের মতো ফুসফুস বন্ধ করে শান্ত হ দেখি। কি করলে রাগ কমবে বল? আদর দিব? আয় তাহলে আদর করি, আয় আয়। তবুও একটু রাগ ক্ষমা আমার রাগিনী। তুষির কি হলো কে জানে, হুট করে রাগ নিমিষে পানি হয়ে গেল। চুপ করে বসে রইল সে। আর তুষার রাগ কমাতে পেরে ওর কোলে মুখ রেখে ঠোঁট টিপে হাসলো। ভালোবাসার মানুষকে যদি নিজের কন্ট্রোলে না রাখতে পারি, তবে তার মন বুঝলাম কই। আমেনা বেগমের চাপাচাপিতে আজ তুষি অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করেছে। সাথে তুষার তো আছেই। কখনো যদি একটু দেখেছে পড়া বাদ দিয়ে ঝিমাচ্ছে, তখনই মাথায় জোরে চাপড় মেরেছে। দুই ভ্রু কুঁচকে বাঘিনীর মতো তুষারের দিকে তাকিয়ে ভেতরে ভেতরে তুষির রাগে ভীষণ রকম ফুঁসছে। নিজের মা সামনে থাকায় তুষারের সব অত্যাচার মাথা নিচু করে অসহায়ের মতো মেনে নিতে হয়েছে তাকে। পাক্কা একটানা 3 ঘন্টা তুষার ওর পাশে বসে সব পড়া আদায় করে নিয়ে তবেই সে ঘুমানোর জন্য অনুমতি দিয়েছে। রাত তখন 12টা। ততক্ষণে সবাই ঘুমিয়ে নাক ডাকছে অবরত। টেবিলে বইপত্র সব গুছিয়ে ধপ করে শুয়ে পড়ল তুষি। এরপর তুষারের দিকে এক পলক তাকিয়ে বলল, জঙ্গলি ভূত, রুম থেকে যাও বলছি। ঘুমোতে দাও শান্তিতে। আজ তুমি যা করলে এর শোধ আমি অন্য একদিন তুলব। মেঝের দিকে এতক্ষণ তাকিয়েছিল তুষার। সে এক মনে ভাবছিল, দিন যতই পেরোচ্ছে ততই যেন ভালোবাসা গভীর রূপ নিচ্ছে। এক মুহূর্ত তুষিকে না দেখলে কেমন হাঁসফাঁস লাগে, মনের মাঝে অশান্তি বিরাজ করে সারাক্ষণ। ইচ্ছে করে সামনে বসিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। হাজারবার দেখেও যে এ দুচোখে তৃষ্ণা মেটে না, বিরক্তও আসে না। এবার তুষির দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে জবাব দেয় তুষার, জানিস তুষু, আমার যদি পাখির মতো সাথী থাকতো, তাহলে সবসময় তোকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতাম। থাকতো না কোনো ব্যস্ততা, রোজকার সময় তোকে রেখে দূরে যাওয়া। এই মানুষ জীবনে কত কাজের চাপ, দায়িত্ব, এসব কিচ্ছু থাকতো না। শুধু তুই থাকতি পাশে, আর আমি তোকে নিয়ে ঘুরে বেড়াতাম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। ক্লান্ত হলে কোনো এক গাছের ডালে বসে একটু জিরিয়ে নিতাম। থাকতো না কোনো গন্তব্য, থাকতো না বাড়ি ফেরার তারা। আর এটুকু বলেই অল্প থেমে ডান হাতের এক আঙ্গুল দিয়ে বুকের বাপাসটা দেখিয়ে বলে, আর এখানে তোকে লুকিয়ে রাখতাম। দিন দিন কেমন জানি অবাধ্য হয়ে যাচ্ছি। আমি আর আমার মাঝে থাকতে পারছি না। এখন এক কিঞ্চিত দূরত্ব সহ্য হয় না আমার। তুষারের অনর্গল করে বলা কথাগুলো তারায় তুষি অর্ধেক বুঝলো, আর অর্ধেক বুঝলো না। এদিকে ঘুমে তুষির চোখ দুটো ভীষণ রকম জ্বলছে। ঘুমাতে না পেরে মনে মনে বেশ বিরক্ত হলো এইসব অদ্ভুত সব কথা শুনে। সে ভাবলো, না ঘুমিয়ে তুষার ভাই পাগল টাগল হয়ে গেল নাকি? মাঝরাতে কি মাথা পুরো খারাপ হয়ে গেছে? তাই সে গলা হালকা খাকারি দিয়ে বলল, এসব কথা পরে শুনবো তুষার ভাই। প্লিজ আমাকে ঘুমাতে দাও, কয়েকদিন পর পরীক্ষা। তুমি কি চাও আমি এখন না ঘুমিয়ে অকালে মরে টরে যাই? তুষির মোটা মাথার কথাগুলো শুনে তুষার ফুস করে নিঃশ্বাস ছাড়লো। একে বোঝানো বড় দায়। এর জন্যই জ্ঞানীরা বলে ছোট্ট মানুষের সাথে প্রেম ভালোবাসা করতে নেই। তাদের বোঝাতে যাবে এক, আর তারা বুঝে নেবে আরেক। আস্তে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তুষার। এরপর রুম থেকে বের হতে হতে মুখে অসীম দুষ্টু জড়ানো গলায় উত্তর দেয় তুষার, ঘুমা, এসব ওই গোবর মাথায় বুঝবে না।
আসলে কি বলতো, আমার আদরের অভাবে দিন দিন তুই আরো বলদ হয়ে যাচ্ছিস। একটা সহজ কথাও মাথায় ঢুকে না। আমি এমন একটা মহান ব্যক্তি হয়ে এসব সহ্য করতে পারি না। আমার আদরের অভাবে একটা মেয়ে শুকিয়ে যাবে, বলদ হবে, এটা মেনে নিবই না আমি। আমার মাঝে অফুরন্ত আদর কিলবিল করছে। অনুমতিপত্রে সাইনটা করে নিয়েই তারপর সব তোর মাঝে বিলিয়ে দেব। তুই আর রাত জেগে এসব নিয়ে চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। দেশের একজন সুনাগরিক হয়ে এর একটা বিহিত আমি করেই ছাড়ছি। তুই বরং আরামে ঘুমা। তুষি ওর ফালতু কথায় কান্না দিয়ে বিছানা থেকে উঠে খট করে দরজা লাগিয়ে দিল। কি ভেবেছে কি এই বজ্জাত ছেলে, আমার মা বাবার আদর কি কম পড়েছে? ঢাকা থেকে একদম নষ্ট হয়ে গেছে, মুখে কোনো লাগাম নেই। এরপর তুষি নিশ্চিন্ত হয়ে ঘুমের দেশে তলিয়ে যায়। তুষার সকালে নাস্তা করে 10টার পর বাসায় চলে গেল। যাওয়ার আগে বারবার তুষিকে বলে গেছে যে করে হোক ভালো রেজাল্ট করা যায়, নয়তো এই ফেলটুসকে কেউ বিয়ে করবে না, সারা জীবন চিরকুমারী হয়েই কাটিয়ে দিতে হবে। খাবার টেবিলে আতিকুর রহমান ছিলেন বলেই চুপচাপ ওর কথা গিলেছে তুষি। এরপর তুষার এক দৃষ্টিতে তুষির দিকে তাকিয়ে নিজের চোখের খোরাক মেটায়। ফুপাফুপি, রিমি, নাজমা, জান্নাত সবাইকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে পরিশেষে রওনা হয় তুষার। তুষি আজ সারাদিন আমেনা বেগমের কথায় নিজের পুরো রুমটা সুন্দর করে গুছিয়ে রেখেছে, কেমন জঙ্গলের মতো হয়েছিল। এসব দেখে আমেনা বেগম খ্যাপাটে গলায় গজগজে কণ্ঠে বলে, মনে হয় এ ঘরে মানুষ থাকে না, গরু ছাগল থাকে। তোর আর গরুর মধ্যে একটাই তফাৎ, গরুর লেজ আছে কিন্তু তোর লেজ নেই। তুষি ঘর ঝাড়ু দিতে দিতে উত্তর দেয়, মা ভুল বললে, গরুর শিং আছে, আমার কি আছে? দেখো তো, গরু কথা বলতে পারে। তাছাড়া বড় কথা, গরুর 4 পা, আমার 2 পা। এবার বলো কোন দিক দিয়ে তোমার মনে হয় আমি গরুর সমতুল্য? মেরামন ফাইজলামো দেখে খেপে যায় তিনি। তেরে এসে চোখ গরম করে বলে, ফাজিল মেয়ে, একদম বাপের বংশের মতো স্বভাব পেয়েছে। আমি যে মা হই সে খেয়ালও নেই। আজ তো শয়তান বাপ বেটি। তুষি দৌড়ে রুমের বাইরে চলে আসে। মাকে রাগিয়ে দিতে পেরে হাসতে হাসতে ঢলে পড়ল সে। তার মা যে ভালোবাসার মানুষ। কয়েকদিনে অবশ্য তুষিও আমেনা বেগমকে অনেকটা মিস করেছে। বাসায় থাকলে সকলেই প্রতিদিন মা মেয়ের এমন হাজার খুনসুটি দেখতে পায়, আর সবাই হেসে কুটি হয়। বিকেলে রিমি আর তুষি কোচিংয়ের জন্য হেঁটে হেঁটে যাচ্ছে। আজ অনেকদিন পর জুইয়ের সাথে দেখা হবে। জুই যে পেঁচার মতো মুখ ফুলিয়ে বসে থাকবে এটা তুষির আগে থেকেই জানা। তুষি ক্লাসে গিয়েই চোখ ছোট ছোট করে চারপাশে খুঁজতে লাগলো জুইকে। কই, তার তো টিকিটাও দেখা পাওয়া যাচ্ছে না। রাতে বারবার তুষি মেসেজ করেছে সে আজ কোচিংয়ে ক্লাস করবে, তবুও কেন আসলো না জুই? অভিমানের পাহাড় বেশ বড়সড় হয়ে গেছে, তা ভালোই বুঝতে পারলো তুষি। আজ আর একা একা ক্লাসে মনোযোগ দিতে পারলো না সে। বেস্ট ফ্রেন্ড একদিন স্কুলে না আসলে সেই ক্লাস পানসে লাগে। যতই সবাই আসুক, কথা বলুক, তবুও মনে হয় কি যেন নেই। তার সাথে যে আত্মার সম্পর্ক গড়ে উঠেছে এমন তো লাগবেই। কেমন মনের ভেতর হাহাকার হয়ে দম বন্ধ করা অবস্থা হয়। মন খারাপ করে অনেক কষ্টে ক্লাসগুলো করলো তুষি। চুপচাপ ক্লাসগুলো শেষ করে রাস্তায় বের হয়ে রিমিকে বলল, রিমি তুই বাড়ি চলে যা, আমার যেতে দেরি হবে। জুই আজ আসেনি, শরীর খারাপ হলো নাকি আবার, তাই ভাবছি ওর বাসায় যাব। আমার ভালো লাগছে না। নাকের ডগার সামনে থেকে বাম হাত দিয়ে ঠেলে চশমাটা ঠিক করলো রিমি। এরপর সারা মুখে গম্ভীরতা নিয়ে জবাব দেয়, আজ সন্ধ্যা হয়ে যাবে একটু পরে, কালকে যাস সকালে। তোকে না দেখলে কাকিয়া বাসায় ঢুকার সাথে সাথে তুলকালাম বাঁধাবে। আহারে যা না রিমি, ভালো লাগছে না। আজ ক্লাসে আমি মন দিতে পারিনি। জুই যে আমার উপর ব্যাপক রাগ করে আছে তা বেশ বুঝতে পারছি। তুই তো জানিস ওকে ছাড়া আমি থাকতে পারি না। ক্লাসে মনে হলো কখন শেষ হবে আর আমি একটু শান্তি পাবো। রিমির এবার মেজাজ চটে যায়। বারবার বোঝানোর পরও তুষি নাসরবান্দা, সে জুয়ের বাসায় যাবেই। তাই রিমি গমগমে গলায় বলে, যা ইচ্ছা কর, আমি গেলাম। কাকিয়া বকাবকি করলে তখন আমাকে কিছু বলবি না। ঝাড়ুর বাড়ি খেলেও আমার দোষ নাই, যত সব। তুষি মুখ বাঁকিয়ে হেসে রিমিকে দুহাতে জড়িয়ে ধরে। এরপর তাড়াহুড়ো করে রিকশায় উঠে যায় জুয়ের বাসার উদ্দেশ্যে। রিমিও শেষে হতাশ হয়ে একা একাই বাড়ির দিকে পা বাড়ালো। জুয়ের মা মনিরা সুলতানা কলিং বেলের শব্দে বারান্দা থেকে হুড়মুড় করে দরজা খুলে দেয়। তিনি দেখেন তুষি হাসি মুখেই দাঁড়িয়ে আছে। তুষিকে এই বাসায় আসতে দেখে ভারী খুশি হয়ে যায় তিনি। মাথায় হাত বুলিয়ে টেনে ভেতরে নিয়ে আসে। এরপর আদুরে স্বরে জিজ্ঞেস করে, এতদিন পর বুঝি আন্টির কথা মনে পড়ল? তুষি,
তুমি আগে তো অনেক আসতে, এখন আসো না কেন? তুমি জানো জুই সব সময় তোমার কথা বলে, তোমার নামে হাজার হাজার অভিযোগ নিয়ে আসে আমার কাছে। আমি শুধু ওর বাচ্চামো দেখে হাসি। কথা বলতে বলতে তুষিকে নিয়ে সোফায় বসালেন। এই মানুষটাকে তুষি যত দেখে ততই অবাক হয়। সেই ক্লাস 6 থেকে জুয়ের সাথে বন্ধুত্ব ওর। সেই সুবাদে শতবার এ বাসায় আসা যাওয়া তুষির। যতবারই এসেছে ততবারই মানিরা কখনো তাকে কটু কথা শোনায়নি। অজস্র আদরে ভালোবাসায় কাছে টেনে নিয়েছে। জুয়ের সাথে গলা ফাটিয়ে হাসলেও কখনো বিরক্ত বোধ করেনি, বরং তিনি নিজেও তাদের সাথে আড্ডা দিতেন। তুষির মাঝে মাঝে ইচ্ছে করে দুজনের মাকে অদল বদল করতে। ঠোঁটে দারুণ হাসি দিয়ে মনিরা সুলতানা কথায় উত্তর দেয় তুষি। আসবো আন্টি, আসলে পরীক্ষার চাপে এখন আর কোথাও যেতে পারি না। জুইকে দেখছি না আন্টি কোথায়ও, আজ কোচিংয়েও দেখলাম না। ও কি জানে না ওকে ছাড়া আমি ক্লাস করতে পারি না? রাতে কত করে বললাম আজ আমি যাব, গিয়ে দেখি জুয়ের অস্তিত্ব নেই। তুষির কথায় উনিও হেসে ফেলে, এরপর বলে, যেতে চেয়েছিল, কিন্তু সকাল সকাল ওর খালামুনি ফোন করে বলল জুইকে আজই একটু পাঠিয়ে দিতে। আসলে আমার বোনের মেয়ের বিয়ের কথা পাকা হচ্ছে তো, সেজন্যই আমি পাঠিয়েছি জোর করে। কিন্তু আজ তুমি ক্লাসে যাবে বলে সে কিছুতেই যাবে না। বারবার আমার পিছন পিছন ঘুরে উসখুস করে বলছে, আম্মা কালকে যাই। জানো তুষি আজকে কতদিন পর আসবে, তোমার কোনো ধারণা আছে? ও মোটা হয়েছে কিনা শুকিয়ে গেছে আমাকে দেখতে হবে না। কত কথা এই পিচ্চি পেটে জমে ফুলে ফেপে আছে, আজ না বলতে পারলে মরেই যাব মা। দুজনেই উচ্চস্বরে হেসে ওঠে। এরপর তুষি কিছুক্ষণ থেকে ভাবে বাসায় গিয়ে জুইকে কল করা যাবে। তাছাড়া যে সারপ্রাইজ দিতে এসেছিল তা তো দেওয়া হলো না। এখানে এসে সে নিজেই সারপ্রাইজড হয়ে গেল। ভেবেছিল তুষিকে দেখে হা হয়ে যাবে জুই, তড়িৎ গতিতে জড়িয়ে ধরবে। মুখে সে হাসিটা দেখার জন্যই তো আমেনা বেগমকে কিছু না বলে হুট করে এখানে আসা। অনেক সময় পার হওয়ার পর ফিরতে বেশ দেরি হবে বলেই তাড়াতাড়ি মনিরা সুলতানাকে ইনিয়ে বিনিয়ে রাজি করিয়ে বেরিয়ে পড়ল তুষি। কোনোভাবেই আজ তুষিকে তিনি যেতে দিবে না। রাস্তায় টাইম দেখার জন্য ফোন চেক করতেই মায়ের অগণিত কল চোখে পড়ল তুষির। চোখ আপনা আপনি বড় হয়ে গেল। ভয়ে ঢোক গিলে আল্লাহর নাম জপতে জপতে বাসার দিকে রওনা দিল। কপালে আজ তার ভীষণ শনি আছে, এটা সে নিশ্চিত। আজকে আমেনা বেগমের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কোনোভাবে সে রেহাই পাবে না, কোনোভাবেই না। পা টিপে টিপে বাসায় ঢুকেই তুষি আগে চারপাশে সচেতন দৃষ্টিতে তাকালো। কে কি করছে তা বোঝার চেষ্টা করে যখনই তার রুমে প্রবেশ করবে সেই সময় আমেনা বেগমের গমগমে গলার আওয়াজ ভেসে এলো। ভয়ে আমেনা বেগমের জন্য 1 মিনিটও দেরি করলো না। সে দৌড়ে গিয়ে দরজা লাগিয়ে রুমে খাপটি মেরে বসে রইল। হার্টবিট ভীষণ রকম ফাস্ট হচ্ছে। কাঁধের ব্যাগ পিছনে রেখে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই দরজায় করাঘাত শুনতে পায় তুষি। অবরত দরজা ধাক্কাচ্ছে আমেনা বেগম। সন্ধ্যার পর কোন মেয়ে বাসার বাইরে থাকে, তাই আজ সে দেখে নিবে। কাল সকালে গেলে কি হতো? মেয়ে মানুষ হয়েছে, সে কাণ্ডজ্ঞান কি কিছুই নেই এই মেয়ের? বিপদ আপদ হলে কে রক্ষা করতো? দরজা ধাক্কানোর ফলেও যখন তুষি খুলল না, তখন উচ্চস্বরে চেঁচিয়ে জানতে চায় আমেনা বেগম, এই তুষি দরজা খোল বলছি, তোর সাথে আমার কথা আছে। দিন দিন কি বেয়াদবি বেড়ে যাচ্ছে? আমাকে না জানিয়ে তুই কিভাবে এদিক ওদিক ঘুরে বেড়াস? আজ এর শেষ দেখে ছাড়বো। তুষি বুঝতে পারলো তার মা ক্ষেপে বোম হয়ে আছে। নিশ্চিত ওই রিমি বজ্জাত ভালোভাবে মাকে বুঝিয়ে বলেনি। এরপর গলা জড়ানো কণ্ঠে উত্তর দেয় তুষি, মা আমি ড্রেস পাল্টে আসছি, তুমি যাও, আমার মাথা ব্যথা করছে। একটু রেস্ট নিয়েই আমি তোমার সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। এমন কথায় আরো দ্বিগুণ রেগে গেল আমেনা বেগম। দাঁত কটমট করে তুষিকে বলে সে, আমার সাথে চালাকি করিস তাই না? কি ভাবিস আমি বোকা? তোর পেট থেকে আমি হয়েছি? এইটুকুনি মেয়ে নাকি আমাকে উল্টা পাল্টা বুঝতে? কালকেই এই দুনিয়াতে এলি আর আমাকে তুই বোকা বানাস তাই না? আচ্ছা তোর আসতে হবে না। কোনো সময় রুমের বাইরে দেখলেই তোর শরীরের একটা হাড্ডিও সাথে থাকবে না। আমিও দেখি কতক্ষণ রুমে চুপচাপ বসে থাকতে পারিস। এই বলেই বাইরে থেকে দরজা লাগিয়ে দিল আমেনা বেগম।
ভেতর থেকে তুষি কিছু বলার আগেই তিনি আবার বলে ওঠে, রুমে থাকার খুব শখ না? এবার থাক বন্দি হয়ে। আজ রাতে আমি তোকে খেতেও দেব না, বলে রাখলাম। কেউ আসলে তাকে সহ আটকে রাখবো। তখনই হনহন করে নিজের রুমে চলে যায় তিনি। তুষি এদিকে মায়ের কাণ্ড দেখে চোখ বড় বড় করে ফেলে। এরপর দৌড়ে দরজায় হাজারবার ধাক্কালেও কারো খোলার নাম নেই। অতঃপর হতাশ হয়ে ধপ করে বিছানায় বসে পড়ে। বাবা না আসা পর্যন্ত সে দরজা খুলবে না, এটা খুব ভালো করেই জানে তুষি। মাঝে মাঝে তুষি নিজেও বুঝে না তার মা হঠাৎ হঠাৎ এমন আজকবি কাণ্ড কারখানা কেন করে। একেবারে বাচ্চাদের মতো হয়ে যায়। শেষে আর ভাবতে পারলো না তুষি। ড্রেস পাল্টে বিছানায় গায়ে নিয়ে শুয়ে পড়ে। যা হবার হবে, আগে কিছু সময় ঘুমিয়ে নেওয়া যাক। রাত তখন গভীর। তুষি সেই যে ঘুমিয়েছিল আর ঘুম ভাঙেনি ওর। এবার শুয়ে থাকতে পারলো না, খিদের জ্বালায় পেট চোচো করছে। এবার উপাস করেও রুমের লাইট অন করে বসে পড়লো। এরপর ধীর পায়ে হেলে দুলে দরজা খুলতে দেখতে পেল হালকা ভেজানো দরজা। তৎক্ষণাৎ মুখে হাসি ফুটে উঠলো, বিজয়ী হাসি। দৌড়ে খাবার টেবিলে গিয়ে এই হুড়মুড় করে ভাত মাংসের ঝোল প্লেটে নিয়ে গপাগপ খেয়ে ঢেকুর তুলে তুষি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।